হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো তোমরা। আজ আমি তোমাদের সামনে অর্থাৎ ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি পথের দাবি শেষ অংশটা নিয়ে আলোচনা করব বলে। আমাদের 100 পৃষ্ঠার ঠিক মাঝখানে অর্থাৎ চুরি না করুক সাহায্য করেছে পর্যন্ত কিন্তু পড়া হয়েছে। তাহলে শুরু করা যাক। অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। তাহলে তেওয়ারি কোথায় গেছিল? বর্মা নাচ দেখতে ফয়ায় গেছিল। ইত্যবসরে অর্থাৎ এই সুযোগে এই ব্যাপারটা ঘটে গেছে। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করে। এটা কার বিশ্বাস? অর্থাৎ অপূর্বর বিশ্বাস। আমারও অনুমান কতকটা তাই। এই কথাটা কে বলল? অর্থাৎ অপূর্বর সাথে আমরা দেখেছি, এর আগের দিন দেখেছি রামদাস তলোয়ারকারের কথা হচ্ছিল। রামদাস তলোয়ারকার তাকে এই কথাটা বলল, চুরি না করুক সাহায্য করেছে, এটা তার অনুমান। মোটামুটি এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে। এবার আমরা আসি বাকি অংশে। তারপর সকালে গেলাম পুলিশের খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই। তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরেই বেড়াত। অর্থাৎ চোরের ব্যাপার, চুরি হয়ে গেছে তার বাড়িতে, সেই ব্যাপারে থানায় কমপ্লেন জানাতে গেছিল, কিন্তু দেখা গেল সেখানে একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। থানার উচ্চপদস্থ কর্মচারী থেকে নিম্নপদস্থ কর্মচারী সবাই তখন কি ব্যস্ত, অর্থাৎ রাজদ্রোহী বা রাজবিদ্রোহী সব্যসাচী কে ধরার জন্য তারা ব্যস্ত। সেজন্য বলেছে যে এমনি তারা বিদ্রোহী ধরে তারা বেড়ায়। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে, এখানে দাগ দাও, সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য। তাহলে আমরা তো জানি রাজশত্রু কে? সব্যসাচী। কিন্তু এখানে বলছে দেখো, রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তার শিক্ষা এবং রুচি, তাহার বল বীর্য, তার রামধনু রঙের জামা, অর্থাৎ সব্যসাচী, বিপ্লবী সব্যসাচী গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করে কিম্বুত কিমাকার সাজ পোশাক পরে এবং চেহারাকেও মানানসই করে কি করেছে? রেঙ্গুনে ঢুকেছে এবং বলা বাহুল্য পুলিশের চোখে ধুলো দিতে পেরেছে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিলে কি হবে? অপূর্ব কিন্তু এই গিরিশ মহাপাত্রের আড়ালে লুকিয়ে থাকা মহাবিপ্লবী বা রাজবিদ্রোহী সব্যসাচীকে ঠিক চিনতে পেরেছিল। তাই বলছে দেখো, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করতে তার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সম্বরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশ দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখে। কেন বলেছে পুলিশকে নির্বোধ আহম্মক? অর্থাৎ রাজশত্রু তাদের সামনে দাঁড়িয়ে, কিন্তু তারা তাকে চিনতে পারে। তাদের চোখে ধুলো দিয়ে রাজশত্রু কি করলো? গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে গেল। অথচ দেখো গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করছে। অর্থাৎ ব্রিটিশ সরকার তখন এইরকম বিপ্লবীদেরকে ভয় পাচ্ছে। কারণ স্বাভাবিকই শিক্ষিত, বিজ্ঞান মনস্ক এবং চিকিৎসা শাস্ত্রে বলছে অসাধারণ পারদর্শী, এরকম একটা মানুষ যখন বিদ্রোহের পথ বেছে নেয়, কেন বিদ্রোহ? অর্থাৎ ভারতবর্ষের মুক্তি।
এহেন মানুষের সাথে ব্রিটিশ সরকার পেরে উঠছে না, তাই তাকে ধরবার জন্য পুলিশকে, এদেশেরই মানুষকে পুলিশ হিসেবে ব্যবহার করেছে এবং তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক বা মাইনা দিয়ে রেখেছে। আর এই পুলিশটা কি করছে, ওই বিদ্রোহী ধরার নাম করে যে বিভিন্ন মানুষকে হ্যারাস করছে। আসল কাজ বিদ্রোহী কিন্তু তাদের জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তাই বলছে বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করে ফেল। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। অর্থাৎ আপনা চোর ধরে দেবার জন্য তো এরা নেই, অর্থাৎ বিদ্রোহীদের ধরবে এটার জন্য তো তাদের নিয়োগ করেছে ব্রিটিশ সরকার। আপনার ঘরে কি চুরি হয়েছে সেই ব্যাপারে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? কারণ সে মারাঠি যুবক তলোয়ারকর, এই বলছি ইনি কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কইল, হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জাই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বলা বাহুল্য, এখানে অপূর্ব কার কথা বলছে? নিমাই বাবুর কথা বলছে। একটা সময় নিমাই বাবু অপূর্বর বাবার বন্ধু ছিল এবং বন্ধু থাকাকালীন একটা সময় নিমাই বাবুর অনুনয় বিনয়ে তিনি কিন্তু, অর্থাৎ অপূর্বর বাবা, তার এই চাকরিটা, অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ চাকরিটা তাকে করিয়ে দিয়েছিল। আর এই চাকরিটা করতে গিয়ে মানুষটা যেভাবে ভারতবর্ষের বিদ্রোহীদের বিরুদ্ধে পিছনে পড়ে রয়েছে ইংরেজ সরকারকে সাহায্য করবার জন্য, এই বিষয়টা অপূর্বকে বড় বেশি লজ্জিত করছে। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া পেলে সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিয়া রইল। আসলে এখানে রামদাস নিমাই বাবুর একটু সমালোচনা করলেন, করে একটু, আসলে তিনি তো খুব ভদ্র ছেলে, শিক্ষিত রুচিশীল ছেলে, তার মনে হলো এহেন আত্মীয়র সম্বন্ধে অপূর্বকে এ ধরনের কথাটা না বলাটাই সমীচীন বলে তিনি কিছুটা অপ্রস্তুতে পড়ে গেলেন। আত্মীয়ের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন নয়। অপূর্ব তাহার মুখের প্রতি চাইয়া অর্থ বুঝিল কি বলতে চাইছে রামদাস, কিন্তু এই ধারণা যে সত্য নয়, অর্থাৎ আত্মীয়র সম্বন্ধে এ ধরনের মন্তব্য শুনতে যে সে রাজি নয়, সে কথাটা সে বুঝিয়ে দিতে চাইল রামদাস তলোয়ারকে, যে ইহাই সতেজ ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে, দেখো এখানে কিন্তু দাগ দাও, এখানে অপূর্বর একটা চরিত্রের বৈশিষ্ট্য দেখো। সম্মানের দিক থেকে সে তার নিমাইবাবু তার বাবার বন্ধু, স্বাভাবিকভাবে তাকে সে আত্মীয় বলে মনে করে এবং কাকা বলে সম্বোধন করে, এই জায়গাটা কিন্তু তাকে কিন্তু সম্মান দিচ্ছে। কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপন নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতন তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার অপমান। তাহলে কার জন্য অপমান বোধ করবেন? কাকা বাবুর জন্য নয়। অর্থাৎ যাকে তিনি বলতে কি, এখানে যাকে বলতে কি, সব্যসাচী, বিপ্লবী সব্যসাচীকে ধরার জন্য তিনি, মানে এই উচ্চপদস্থ কর্মচারী, ইংরেজের অধীন উচ্চপদস্থ কর্মচারী নিমাই বাবু দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতন তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপন। অর্থাৎ যাকে তিনি তাড়া পাওয়ার জন্য, এখানে তাহলে কি হলো, যাকে বলতে হলো কাকে না, বিপ্লবী সব্যসাচী, আর তিনি বলতে হলেন কি দেশীয়, অর্থাৎ আমাদের বাংলাদেশের একজন মানুষ নিমাই বাবু, যিনি ইংরেজ সরকারের অধীনে কাজ করছেন, তাদের বিরুদ্ধে, এই দেশীয় মানুষগুলোর বিরুদ্ধে।
তাই তার চেয়ে অনেক বেশি সম্মানের কি সব্যসাচী মল্লিক, যে কিনা দেশের জন্য বিদ্রোহ করছে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করছে, তিনি অনেক বেশি তার কাছে সম্মানের। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। স্বাভাবিকই, তলায় রাখ দাও। এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথা? এই যে বলছেন, আসলে সেই সময় তো আমাদের ভারতবর্ষে ইংরেজ শাসন চলছে, এবং ইংরেজ শাসন চলছে বলবো যে অনেকটাই মানে এই সময়টা, অর্থাৎ বিংশ শতকে 30-এর দশকে, এই সময় ভারতবর্ষের বিপ্লব অনেক বেশি চাঙ্গা হয়ে উঠেছিল, অনেক বেশি সক্রিয়। যদিও এরপরে আমরা পেয়েছি গান্ধীজি অহিংস আন্দোলনের কথা বলেছিলেন, কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু আমাদের অন্যান্য নেতারা তারা সহিংস আন্দোলনের পক্ষে ছিল। এবং যখন ইংরেজরা দেখছে তারা এইভাবে বারবার বিদ্রোহের সম্মুখীন হচ্ছে এবং এদেশে তাদের বিরুদ্ধে মানুষরা অনেক বেশি বিপ্লবীদের হাত ধরে সক্রিয় হয়ে উঠছে, তাই তাদের কাছে এটা একটা চিন্তার বিষয়। তাই যারাই ইংরেজের বিরুদ্ধে কোনো কথা বলবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা কি করবে, আক্রমণাত্মক ভূমিকা চালাবে। তাই বলছে যে এসব কথা বলার দুঃখ আছে। যদি ইংরেজের অর্থাৎ ব্রিটিশের কানে যায়, তাহলে কিন্তু তার জন্য তাকে শাস্তি বা কোনো রকম দুর্ভোগ পোহাতে হবে। অপূর্ব কহিল, থাকে, যদি আমার কপালে থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার। অর্থাৎ এই শ্রদ্ধা, এই ভক্তি, এই সম্মান সে কেবল ভারতবর্ষের বিপ্লবীদের প্রতি কিন্তু দেখাচ্ছে না, আপামর বিশ্বে যারা এই দেশমাতৃকার জন্য লড়াই করছে, অপূর্ব তাদেরকে সম্মান জানান। বলিতে বলিতে কণ্ঠস্বর তার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িয়াছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতন সাহস আমার নেই তলোয়ার কর, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। দেখো লাইনটা তোলা দাগ দাও। অবিচারের দণ্ডভোগ অর্থাৎ একটা সময় তার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যার কোনো বিচার হয়নি, বিচার না করেই তাকে কিন্তু দণ্ড দেওয়া হয়েছে। সেই ঘটনাটা এবার সে বলছে। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা, ছোড়া মানে ছেলেরা, আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে আমাকে দেশি লোক বলে দেশের স্টেশন থেকে আমি একটা লাইন বাদ দিয়ে গেলাম। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিল। অর্থাৎ একটা সময় সে তার নিজের দেশেই একটা রেলওয়ে স্টেশনে যখন দাঁড়িয়ে রয়েছে, তখন ফিরিঙ্গি ছোড়ারা তাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছে। আর এই অন্যায় প্রতিবাদ জানানোর জন্য সে যখন স্টেশন মাস্টার অর্থাৎ বিদেশি স্টেশন মাস্টারের কাছে গেছে, স্টেশন মাস্টার তার কোনো সুরাহা না করে বরঞ্চ সে ভারতবাসী বলে তাকে কুকুরের মতো দূর দূর করে স্টেশন থেকে তাড়িয়ে দিয়েছে। এই যে লাঞ্ছনা, নিজের দেশের মধ্যে থেকে বিদেশিদের দ্বারা এত অপমানিত, এত লাঞ্ছনা, এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। অর্থাৎ তার এতটাই সম্মানে লেগেছে। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, অর্থাৎ সেই বিপ্লবীরা তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। অর্থাৎ এই বিপ্লবীদেরকে আমার পূর্ণ সমর্থন আছে বলে অপূর্ব জানিয়ে দিল। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল,
বলা কি সহজ রামদাস? হিন্দুস্থানের লোক যেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়ে ঠেকল না। এমনকি এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। অর্থাৎ সে এই মারাঠি যুবককে বলতে পারেনি কেন? কারণ সেখানে হিন্দুস্থানি বলো বা সে অর্থে বাঙালি বহু মানুষ প্ল্যাটফর্মে ছিল, তারা নিজে চোখে দেখেছে যে ভারতীয়ের উপর কিভাবে অত্যাচার চালাচ্ছে বিদেশিরা, কিন্তু তারা তাতে কেউ এগিয়ে এলো না তার জন্য। বরঞ্চ লাঠির চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুব খুশি হলো। অর্থাৎ অপূর্ব লজ্জিত, যেখানে ভারতবাসী হয়ে ভারতবাসীকে লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে, তবুও তারা তার প্রতিবাদ করছে না। খালি তার হাড়গোড় যে মারের চোটে ভেঙে যায়নি এতেই তারা সন্তুষ্টি প্রকাশ করছে, এতেই সে লজ্জাবোধ করছে। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। এর তলায় দাগ দাও। এখানে একটা প্রশ্ন আছে, কোন ঘটনার কথা, কে এই কথাটা বলেছে এবং কোন ঘটনার কথা? যখনই তোমাকে এই প্রশ্নটা করবো, অর্থাৎ 1+4 নম্বরের একটা প্রশ্ন থাকবে, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, অর্থাৎ এই কথাটা কে বলেছে? তাহলে আমি বলতে পারি পথের উপন্যাসের নায়ক চরিত্র অপূর্ব বলেছে কথাটা। এবং এই কথাটা বলার কারণ কি, তার রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ঘটনাটা তোমাদেরকে এখান থেকে বর্ণনা করতে হবে। অর্থাৎ একদম ওপরের থেকে এই পর্যন্ত তাকে কিভাবে অত্যাচারিত হতে হলো, প্রতিবাদ করার জন্য স্টেশন মাস্টারের কাছে গেল, তার কাছে কি অপমান পেল, এবং তাকে যেভাবে মারা হলো হিন্দুস্তানি লোকেরা, অর্থাৎ ভারতবাসী, সেখানে আরো অনেকে উপস্থিত ছিল, তাদের আত্মসম্মানে সেটা লাগলো না, বরঞ্চ তারা খুশি হলো, তার হাড়গোড় ভেঙে যায়নি। এটা সে কাকে বলবে? নিজের বলে না, চিত হয়ে থুতু ফেললে নিজের গায়ে লাগে, একটা প্রবাদ বাক্য আমাদের আছে। তা অপূর্ব কাদের বিরুদ্ধে বলবে? এই ভারতবর্ষের বিরুদ্ধে, যাদের জন্য অন্য ভারতবাসীরা কি করছে, ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করছে, সেই ভারতবাসী এত নির্লিপ্ত, এত আত্মসুখী, এত স্বার্থপর। এই কথাগুলোর জন্য সে লজ্জায় ঘৃণায় নিজেকে যেন মাটিতে মিশে যাচ্ছে বলে সে মনে করছে। এই পুরো জায়গাটাই হলো কিন্তু এই প্রশ্নটার উত্তর। নেক্সট, রামদাস চুপ করিয়া রইল, কিন্তু তাহার দু চোখ ছলছল করিয়া উঠিল। সম্মুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। ঠিক আছে? সেই দিন বিকেলে অফিসে ছুটি হইবার পূর্বে, অর্থাৎ এই ঘটনাগুলো, কথোপকথনগুলো তো তাদের অফিসের মধ্যেই হয়েছে, তাই সেই দিনই বিকেলে অফিসে ছুটি হওয়ার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। অর্থাৎ তার উচ্চপদস্থ বড় সাহেব অপূর্বকে একটা টেলিগ্রাম ধরিয়ে দিল, এবং সেই টেলিগ্রামে তার বদলির একটা অর্ডার এসছে। কি না, তিনি জানালেন যে ভামর অফিসে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা এবং এদিকে প্রোমো, সব কটা অফিসে এই গোলযোগ বেঁধেছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। তার ইচ্ছা, অর্থাৎ অপূর্বর অফিসের বড় বউ বলছেন তুমি একবার দেখে এসো, আমারও বর্তমানে সমস্ত ভারী তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশুই যদি একবার, অর্থাৎ এখানে ডট ডট এখানে বলেছে একবার রওনা যদি তুমি যেতে পারো, এই অনুরোধ তিনি করলেন। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইল, বলিল আমি কালই বাইর হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার এক মুহূর্ত মন টিকিতে ছিল না।
আমরা বুঝতেই পারছি কেন সে রেঙ্গুনে আর থাকতে চাইছে না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অর্থাৎ অন্যত্র যেখানে সে বদলে হচ্ছে সেই নতুন জায়গাটাও তার দেখা হবে। অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় অর্থাৎ বিকেল বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রইল আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। যে ব্রাহ্মণ পিয়াদা কেন? কারণ অপূর্ব একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের হাতে ছাড়া রান্না খাবার খায় না। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরো অজানা স্থানে পা বাড়াইবার তার প্রবৃত্তি ছিল। মানে আর কিছু সে দেখতে চাইছে না রেঙ্গুন থেকে। তলোয়ার পর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কইল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। আমার মনে হয় এই কথাটা, ওই যে কথাটার মধ্যে একটা অন্য ভাব থাকার দরকার। ওই যে। তলোয়ারকর ঘাড় ফিরাইয়া বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র, যে কিনা যাহার আড়ালে কে রয়েছে, সেই রাজশত্রু সব্যসাচী আছে। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানে বুক পকেট ছাড়িয়া তার কণ্ঠে জড়ানো। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতেই পারে, তলোয়ারকার যখন গিরিশ মহাপাত্রকে দেখলো তার মধ্যে কি পরিবর্তন দেখলো? এখনো কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে তোমাদের ক্ষেত্রে। সব ঠিকঠাক, অপূর্ব যখন প্রথম গিরিশ মহাপাত্রকে দেখেছিল এখনো সবটাই ঠিকঠাক আছে, কেবলমাত্র তার পকেটে যে বাঘ ছাপ আঁকা রুমাল খালা ছিল সেটা এখন তার কি হয়েছে, কণ্ঠে জড়ানো। মহাপাত্র এইদিকে আসিতেছিল, সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কইল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? আসলে বলা বাহুল্য, অপূর্ব খুব বুদ্ধিমান একটা ছেলে। সে কোনোভাবেই চায় না এই ছদ্মবেশ ধারণটা যে সে বুঝতে পেরেছে সেটা সব্যসাচীর সামনে প্রকাশ করতে। তাই তিনি তাকে গিরিশ মহাপাত্র বলেই তাকে তার সাথে কথা বলতে শুরু করলো, বাক্যালাপ করলো। গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কইল, আগে চিনতে পারিবই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছে? স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় গিরিশ মহাপাত্রের ভূমিকায় সুন্দর অভিনয় এখনো পর্যন্ত সব্যসাচী করে গেল। অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে ইনানজাং থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল। তাহলে দুজন বন্ধু কোথা থেকে আসার কথা ছিল? ইনানজাং থেকে। আমাকে কিন্তু বাবু ছুট মুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আফিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি কাজ কি বাবু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ। অর্থাৎ অন্য যে কাজটা করছে আমি বাবা সে কাজটা করি না, আমি ওই লুকিয়ে চুরিয়ে কিছু কাজ করি। ললাটের লেখা তো খণ্ডাবে না। সুন্দর সে তার ছদ্মবেশী ভূমিকাটা চালিয়ে গেল। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে। আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধার ধারি রে, সেদিন কেবল তামাশা দেখতেই গেছিলাম।
তলার পর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি, मैंने आपको तो जरूर कहा था। बाबू कहिल, बाबूजी, मैंने तो आपको तो जरूर कहा था। তলোয়ার কোট তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। গিরিশ মহাপাত্র আবার বলল, কহিল, बाबूजी, मैंने आपको तो जरूर कहा देखा। गिरीश कहिल, आश्चर्य नहीं है बाबू साहेब, नौकरीर वास्ते कितना जाएगा तो घूमता है। ভুল। আবার তলার পর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি, मैंने आपको तो जरूर कहा देखा। गिरीश कहिल, आश्चर्य नहीं है बाबू साहेब, नौकरीर वास्ते कितना जाएगा तो घूमता है। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্রটাত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অত্যেষ্টে যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, তবে এখন আসি। বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলায়, উদ্গত মানে কাশি আসছে, এই বেগটাকে সামলে নিয়ে ব্যগ্র পদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল, অর্থাৎ দ্রুত সে চলে গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর, বলিয়া সে হাসি। কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল। ইতিমধ্যে তলোয়ারকরের মধ্যে এই গিরিশ মহাপাত্রের ছদ্মবেশের আড়ালে সব্যসাচী নামক এই বিজ্ঞানী একজন বিলেত ফেরত ডাক্তারের প্রতি তার আলাদা শ্রদ্ধা জন্মে গেল। যে মানুষটা আজকে কিনা ভারতবর্ষের মুক্তিযুদ্ধের জন্য প্রাণ হাতে নিয়ে, প্রাণকে বাজি রেখে ছদ্মবেশ ধারণ করে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশের চোখে ধুলো দিচ্ছে। পরক্ষণে বাঁশি বাজিয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করল, অর্থাৎ অপূর্বর সাথে হাত মিলাল। কিন্তু তখনও মুখ দিয়া তার কথায় বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ শব্দের অর্থ যাকে নিরীক্ষণ করা যায় না, যাকে দেখা যায় না, লোকেই দুর্নিরীক্ষণ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়েছে। অর্থাৎ এই ছদ্মবেশধারী বিপ্লবী সব্যসাচীকে নিয়ে সে চিন্তা করতে করতে যেন অনেক অজানা এক লোকে পৌঁছে গেছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রা, লাস্ট অনুচ্ছেদ আমরা চলে এসেছি। সে ভামো যাচ্ছে অফিসের কাজে, টিকিট কাটা হয়েছে রেলে, ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী সে টিকিট কেটেছে। তাহার কামরায় আর কেহ ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতে বাইর করিয়া, অর্থাৎ যেখানে ব্রাহ্মণ খুব সযত্নে তার পৈতেগুলোকে তো রেখে দেয়, যেখানে কোথাও ছোঁয়া টোয়া থাকবে না এরকম জায়গা থেকে বের করে বিনা জলে সায়ং সন্ধ্যা সমাপন করল, অর্থাৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ। এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্র মতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া
সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করি, অর্থাৎ এমন জিনিস সে আহার করে যেটা ব্রাহ্মণের পক্ষে সেই আহার কিন্তু গ্রহণযোগ্য। সে নিষ্ঠাবান ব্রাহ্মণ, সে ভুলভাল একদম শাস্ত্রবিরুদ্ধ কোনো আহার গ্রহণ করবে না। পিতলের পাত্র বাহির করে সে আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালে পূর্বাহ্নে রাখিয়া গিয়াছিল, সবকিছুরই আয়োজন করে গেছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল, তো সবকিছু রেডি করে দিয়ে গেছিল সেই আর্দালে। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করি, অর্থাৎ একদম শান্ত ভাবে মাথাটা হালকা করে সব দুশ্চিন্তা মাথা থেকে মুক্ত করে সে ভাবলো এইবারে সে নিশ্চিন্তে একটা নিদ্রা দেবে। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত, অর্থাৎ সকাল পর্যন্ত, যে সন্ধ্যের পর যে গাড়ি ছাড়লো তখন থেকে সন্ধ্যা পর্যন্ত তার নিদ্রার ব্যাঘাত কোনো ঘটবে না। কিন্তু ইহাতে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করল। আবার তার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটলো বা ঘটানো হলো। সেই রাত্রের মধ্যে বার তিনেক তার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ঠিকানা লিখিয়া লইয়াছে। কতবার লিখিয়া রয়েছে? পুলিশের লোকেরা, অর্থাৎ প্রথম শ্রেণীর রেলের প্রথম শ্রেণীর যাত্রী এবং সে ন্যায্য টিকিটে ভ্রমণ করছে ট্রেনে, তবুও পুলিশের লোক রাত্রিবেলায় বার তিনেক তাকে এসে বিরক্ত করেছে এবং বারবার করে তার নাম ঠিকানা এই সব কিছু, কোথায় সে থাকে সব কিছু লিখে নিয়েছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেন, তুমি তো ইউরোপীয় নও। অর্থাৎ কি অদ্ভুত ঘটনা! ভারতীয় রেল ন্যায্য টিকিট কেটে কোনো ভারতীয় তাতে চড়েছে, তার প্রথম শ্রেণীর টিকিট তার কাছে আছে, সে ভাবছে পুরো সফরটা এসে, অর্থাৎ রাত্রিকালীন সফরটা সে আরাম করে ঘুমিয়ে কাটাবে, কিন্তু তার কপালে সেটা জুটলো না। বারবার এসে পুলিশের তরফ থেকে তাকে কি করলো, তার ঘুম ভাঙিয়ে দিয়ে তার নাম ধাম ঠিকানা সব কিছু জানতে চায়। বারবার আসার জন্য অপূর্ব কিন্তু এবারে বিরক্ত হলো। বিরক্ত হয়ে প্রতিবাদ করলো যে কেন এটা হবে। তার উত্তরে সাব ইন্সপেক্টর সাহেব, বর্মা সাব ইন্সপেক্টর সাহেব তাকে জানালো, এই বিরক্ত তোমাকে করতেই হবে, কারণ তুমি ইউরোপীয় নও। সুস্থ শান্তভাবে শোবার, ট্রেন যাত্রা করার অধিকার পরাধীন ভারতবর্ষে কেবলমাত্র ইউরোপীয়দেরই ছিল, কোনো ভারতীয়দের ছিল না। এইখানে আমরা দেখলাম এই পুরো বিষয়টা, আমাদের উপন্যাসের অংশটা আমাদের শেষ হলো। আমরা প্রথমেই বলেছিলাম যে একটা রাজনৈতিক উপন্যাস, পথের দাবি। ছত্রে ছত্রে দেখলাম আমরা পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসক কিভাবে এদেশের মানুষকে দাবিয়ে রেখেছে, কিভাবে মানুষকে হয়রানি করছে। বিপ্লবীদের কণ্ঠরোধ করবার জন্য যে বিপ্লবী এদেশের মানুষকে ভারতের মুক্তি আন্দোলনের জন্য উৎসাহিত করত, মানুষ সেই সময় অসহায় এবং মুক্তির জন্য যেন তারা অস্থির হয়ে পড়েছে। তাদের মতন লেখকও ভারতবর্ষের মুক্তির জন্য
অপেক্ষা করেছে, কিন্তু বলা বাহুল্য 1947 সালে ভারত স্বাধীন হলেও তার বেশ কিছু আগে, প্রায় 10 বছর আগে, প্রায় মোটামুটি 10 বছর আগে কিন্তু তার মৃত্যু হয়েছে। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীন ভারতবর্ষকে কিন্তু দেখে যেতে পারেননি। আমাদের পথের দাবি শেষ হলো, গদ্যাংশটা শেষ হলো। আমি বিভিন্ন জায়গায় তোমাদেরকে বলে দিয়েছি, কোথায় কোথায় আলোচনার মাধ্যমে প্রশ্ন উত্তরও আলোচনা করেছি, গল্পটার সাথে গদ্যটার সাথে সাথে প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের ভালো লাগে, আমি আবার বলবো, তোমরা বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবে, তাহলে আমি অনেক বেশি উৎসাহিত হব আগামী দিনে আরো একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।